17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নির্বাচনের আশা। লন্ডন সফরে ডক্টর ইউনূস। জননিরাপত্তার জন্যই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। করোনা সংক্রমণ রোধে সতর্কতার জোরদার। কিট সংকট নিয়ে দুশ্চিন্তা। একদিনে 228 জনের ডেঙ্গু শনাক্ত, বেশিরভাগই বরিশাল বিভাগের। রবীন্দ্র কাছারি বাড়িতে হামলার ঘটনায় অর্ধশতের বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা। ভাঙচুরের ঘটনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তদন্ত কমিটি। পদ্মায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। বালু ক্ষেপদের দায়ী করলেন 2 উপদেষ্টা। ড্রেজার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার নির্দেশ। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি নাইম আবির। আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর ও অবাধ সুষ্ঠু নির্বাচন। লন্ডন সফরে চ্যাথাম হাউজের সংলাপে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের বিভিন্ন প্রশ্নের উত্তরে দেশের অর্থনীতি, রোহিঙ্গা সংকট ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো সদস্যই নির্বাচিত সরকারের অংশ হতে চান না। পালাবদলের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করাই এই সরকারের লক্ষ্য। তিনি আরও বলেন, আওয়ামী লীগ তাদের কার্যকলাপের জন্য একবারও ক্ষমা চায়নি। দেশের মানুষের নিরাপত্তার জন্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। নাফিয়া আরমান জানাবেন বিস্তারিত। লন্ডন সফরের প্রথম দিন থেকেই কর্মব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Professor Yunus is renowned around the world. সফরের দ্বিতীয় দিনে চ্যাথাম হাউজের সংলাপে যোগ দেন প্রধান উপদেষ্টা, যেখানে উঠে আসে জাতীয় নির্বাচন, অর্থনীতি ও জুলাই সনদ সহ নানা প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা জানান, আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। 17 বছর পর প্রথমবারের মতো ভোট দিতে পারবে জনগণ। জনপ্রতিনিধি নয়, বরং নতুন বাংলাদেশ তৈরিতেই নির্বাচনে ভোট দেবে তরুণ প্রজন্ম। নতুন সরকারে বর্তমান উপদেষ্টা পরিষদের যুক্ত হবার কোনো আগ্রহ নেই বলেও জানান তিনি। None of our cabinet members would like to do that, not only me. So our job is to make sure the transition is managed well and people are happy when we hand over power to the elected government. গণ অভ্যুত্থানের 10 মাসে এসে প্রকাশ করা হচ্ছে জুলাই সনদ। একে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা। Is to get all those recommendations where all the parties agree, put it in a separate piece of paper. This is where all the parties agree. And then we celebrate all the parties signed that agreement. We call it July Charter. ডক্টর ইউনূসের কথায় উঠে এসেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকার প্রধান জানান, এখন পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চায়নি আওয়ামী লীগ। তাই জনগণের দাবি ও জননিরাপত্তার প্রেক্ষিতে বিচার কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত আপাতত দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। That for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. প্রধান উপদেষ্টা জানান, বিগত সরকার দেশ থেকে $234 বিলিয়ন পাচার করেছে। দেশের অর্থনীতিকে শূন্য করে রেখে গেছে আওয়ামী লীগ। তবে অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এতে সবচেয়ে বড় অবদান রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। In that crisis moment, the best thing that happened to us, the overseas Bangladeshis, many of them are here, in London, in England, and so on, in Middle East. They kept sending remittances, huge amount of remittances, and that saved us. The economy was saved with them. রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হবে রোহিঙ্গা বিষয়ক বিশেষ সেশন। কোনো সরকারই বিপুল এই জনগোষ্ঠীকে বাংলাদেশিদের সঙ্গে একত্রীকরণের ভুল করবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। So we urge to have a global meeting of the Rohingyas on these issues and related issues. 4 দিনের সফর শেষে আগামী 14 জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে। We open up so that we all prosper together, this whole region. নাফিয়া আরমান মনন, এখন।
এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। স্থানীয় সময় সকাল 9টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট উঠে আসে। ডক্টর ইউনূস রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আসন্ন জাতিসংঘ সম্মেলনে যুক্তরাজ্যের সক্রিয় সমর্থনের আহ্বান জানান। তিনি মিয়ানমারের আশ্রিত 1 মিলিয়নের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসনে লন্ডনের ভূমিকা জোরদারের আহ্বান জানান। এছাড়াও শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় $234 মিলিয়ন অবৈধভাবে পাচার হওয়ার তথ্য তুলে ধরেন এবং এই চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জোনাথন পাওয়েল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহায়তার আশ্বাস দেন। বৈঠকে অর্থনীতি পুনরুদ্ধার এবং ব্যাংকিং খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়। আবির, যুক্তরাজ্য সফর করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দ্বিতীয় দিনে তিনি এই যে সফরে গিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং এই ব্যস্ত সময়ের কর্মসূচি এবং আজকের দিনের কর্মসূচি নিয়ে আমরা আসলে বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসাইন। সরাসরি তার সঙ্গে যুক্ত হয়েছে আমরা। জনাব আকবর, জানাবেন যে আজ তো প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে এবং একসাথে চ্যাথাম হাউজের সংলাপেও তিনি অংশগ্রহণ করেছেন। আমরা যতটুকু দেখলাম যে পাওয়েলের সঙ্গে সাক্ষাতে রোহিঙ্গা সংকটের বিষয়টি উঠে এসেছে। আর কোন কোন বিষয় এই দুটি ইভেন্টে আসলে উঠে আসলো এবং এরপরে আজ তার আর কোন কর্মসূচি আছে আমাদের বলবেন? কিছুক্ষণ আগে খবরে যেটা বলেছেন ব্যাপারটা মোটামুটি সেরকমই। সকালে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল তিনি হোটেলে এসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন এবং এটা একটা বেশ ফলপ্রসূ আলোচনা ছিল। ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের নানা ক্ষেত্রে বিভিন্ন সিকিউরিটি কোঅপারেশন আছে, সেগুলো নিয়ে তারা কথাবার্তা বলেছেন। এছাড়া আরো নানাবিধ বিষয় এখানে উঠে এসেছে এবং বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূস যেভাবে কাজ করছেন এবং তিনি যে প্রক্রিয়ায় এগোচ্ছেন এটা নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেছেন। এরপর এই বৈঠকের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূস এখানে যান তিনি চ্যাথাম হাউসে, যেটি একটি নীতি গবেষণা সংস্থা ব্রিটেনের, শুধু ব্রিটেনই নয়, এটি আন্তর্জাতিকভাবে অত্যন্ত স্বীকৃত একটি প্রতিষ্ঠান, নীতি গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান। সেখানে গিয়ে তিনি তার বক্তব্য তুলে ধরেন। মূলত প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই তার বক্তব্যগুলো বেশি এসেছে। তার সামনে উপস্থিত প্রায় 300-র মতো রেজিস্টার্ড অতিথি ছিলেন, অর্থাৎ যারা অনলাইনে রেজিস্ট্রেশন করে গিয়েছিলেন। সেখানে ব্রিটিশ বাংলাদেশিরা ছিলেন, এখানে যারা ব্রিটিশ একাডেমিক, যারা জার্নালিস্ট এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা যোগ দিয়েছেন। এর বাইরেও অনলাইনে আরো প্রায় কয়েকশো মানুষ তারা যোগ দিয়েছিলেন, ওনার কথাগুলো শুনেছেন এবং সেখানে মূলত বাংলাদেশের নির্বাচনের প্রসঙ্গ এসেছে এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে আগামী সাধারণ নির্বাচন এবং এছাড়া বাংলাদেশ থেকে যে পাচার হয়ে যাওয়া অর্থ এগুলোকে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি কথা বলেছেন। আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা হয়নি, এটা একটা টেম্পোরারি ব্যান, তাদের অ্যাক্টিভিটিস এর উপর, তাদের কর্মকাণ্ডের উপর ব্যান করা হয়েছে এবং যখন বিচার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এটি বলবৎ থাকবে, সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন। এবং ব্রিটিশ বাংলাদেশিরা এবং অন্যান্য যারা একাডেমিক জার্নালিস্ট যারা ছিলেন তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। কেউ কেউ বলেছেন যে বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়ার কথা অন্তর্বর্তী সরকার বলছে এবং যেটাতে বিভিন্ন রাজনৈতিক দলের সায় রয়েছে, এই বিষয়টাকে তারা প্রশংসা করেছেন এবং বাংলাদেশের জনাব আকবর, চ্যাথাম হাউসে প্রধান উপদেষ্টার যে দীর্ঘ সংলাপ অনুষ্ঠিত হয় সেখানে নানা বিষয়, বিশেষ করে বিচার সংস্কার, আওয়ামী লীগের বিষয়ে, অর্থনীতি, নির্বাচন নিয়ে তিনি নানা প্রশ্নের জবাব দিয়েছেন এবং সেই সঙ্গে তিনি জুলাই সনদ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন। এই বিষয়গুলোর সার্বিক চিত্র সম্পর্কে জানতে চাই আপনার কাছে। হ্যাঁ, সেটাই বলছিলাম, এর মধ্যে কয়েকটা বলেছি এবং জুলাই সনদের কথা বলেছেন যে আগামী আর 1 মাস পরে জুলাই মাস, সে অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হবে এবং তখন এই জুলাই সনদ ঘোষণা করা হবে এবং যার ভিত্তিতে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া হবে। তো সেখানে এই ছিল তার মোটামুটি বক্তব্যগুলো।
আর এরপর তিনি এখানে যুক্তরাজ্যের যে ট্রেড এনভয় টু বাংলাদেশ, যিনি বাণিজ্য বিষয়ক, যা আপনারা জানেন যে যুক্তরাজ্য হচ্ছে বাংলাদেশের থার্ড লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন, অর্থাৎ বাংলাদেশ যত এক্সপোর্ট করে দেশের বাইরে তার মধ্যে যুক্তরাজ্যের অবস্থান হচ্ছে তৃতীয়। সুতরাং এই ট্রেড এনভয়ের সঙ্গে এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। সেই মিটিংটা শুরু হবে কিছুক্ষণের মধ্যে, এবং বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য কিভাবে আরো সম্প্রসারণ করা যায় এটা নিয়ে কথা হবে। আর বিকেলের দিকে যেটি আছে যে কিংস ফাউন্ডেশনের 35তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার উপলক্ষে একটা ডিনারের আয়োজন করা হয়েছে, নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন। এই আমন্ত্রণ আগেই জানানো হয়েছিল, সেখানে তিনি আজকে অংশ নেবেন। এই ছিল হচ্ছে আজকে মোটামুটি তার কর্মসূচি। একবার আর একটি বিষয় জানতে চাই, যেটির জন্য বাংলাদেশের মানুষ আসলে উন্মুখ হয়ে আছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক, সেটির ব্যাপারে বিস্তারিত জানতে চাই। বাংলাদেশে আলোচনা হচ্ছে যে খুবই গুরুত্ব পাচ্ছে, নির্বাচনের বিষয়ে আলোচনা হবে, আরও বিভিন্ন বিষয় এখানে আসবে। কি তথ্য আছে, মানে কি কি হতে পারে আলোচনায়, সেটি একটু যদি বলেন। দেখুন, এই বৈঠকটি যে অনুষ্ঠিত হবে এই ব্যাপারে তো মোটামুটি একটি এখন অনেকটা নিশ্চিত, কারণ এটা বিএনপির পক্ষ থেকে এটা নিশ্চিত করা হয়েছে। এবং আপনারা জানেন এই বৈঠকটি বিভিন্ন গণমাধ্যমে যেমনটা আসছে যে আগামী শুক্রবার, অর্থাৎ তিনি যেদিন ফিরবেন সেদিন সকালে এটি অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। এবং বৈঠকের স্থানটি কোথায় হবে সেটি হয়তো আপনারা আগামীকাল নাগাদ বা জানতে পারবেন, সেরকম একটা সম্ভাবনা আছে। বাট বৈঠকটা হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে বৈঠকটা হতে যাচ্ছে, এটা নিয়ে আমি যেটা দেখেছি যে এখানকার যারা প্রবাসী বাংলাদেশি আছে এবং বাংলাদেশ নিয়ে যারা ভাবেন, শুধু বাংলাদেশি নয়, ব্রিটিশ যারা আছেন বাংলাদেশ নিয়ে যারা ভাবেন, তারাও কিন্তু এই বৈঠকটার ব্যাপারে খুবই পজিটিভ। এবং বাংলাদেশে আপনি জানেন যে 5ই অগস্টের পরে যে একটা নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, এই বাস্তবতায় এখন যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে এবং যে অন্তর্বর্তী সরকার আছে, তাদের মধ্যে একটা কন্টিনিউয়াস যোগাযোগ কিন্তু হচ্ছে বিভিন্ন ইস্যুতে। সুতরাং এইটা কিন্তু এখন বিএনপি বাংলাদেশের একটি সবচেয়ে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে। তার কার্যত প্রধান, অর্থাৎ তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার সঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠক বাংলাদেশের সামনের দিনগুলোতে স্থিতিশীলতা এবং গণতন্ত্রের পথে যে যাত্রা, সেটা উত্তরণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ সবাই আশা করছে যে একটা স্থিতিশীল পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যদি নির্বাচনের দিকে অগ্রসর হয়, তাহলে সেটা সেই গণতন্ত্র টেকসই হবে। সুতরাং জনাব তারেক রহমানের সঙ্গে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হবে, এই বৈঠকটা বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের সামনের দিনগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। আকবর, আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি হবে, সেই বৈঠকটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সেই খবরটি, সেই ব্যাপারে বিস্তারিত বলছিলেন বাংলাদেশে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার আকবর হোসেন। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠককে বিএনপি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এবং দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট বললেও কোনো রাজনৈতিক বিশ্লেষক একে দেখছেন সরকার এবং বিএনপির মধ্যকার দূরত্ব কমানোর প্রচেষ্টা হিসেবে। রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, নির্বাচন ও সংস্কার এগিয়ে নিতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ক্ষমা করবেন, এই বক্তব্য বোধহয় আমাদেরকে আহত করেছে। নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছিল, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে প্রধান উপদেষ্টার জাপান সফরের বক্তব্যকে ঘিরে। পরবর্তীতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আপনাদের এমন কোনো সংস্কার নেই যেটা 31 দফার সাথে খুব একটা ম্যাচ করে নাই, তেমন না। তবে এর বাইরে আপনারা অনেক বেশি সংস্কার নিয়ে প্রস্তাব দিয়েছেন। বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তুমুল আলোচনায় আসে লন্ডনে ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের খবর। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত। মঙ্গলবার সকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই নেতার বৈঠককে উল্লেখ করেন রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে। রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে।
মির্জা ফখরুল যখন এই বৈঠককে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করছেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান একে দেখছেন সরকার ও বিএনপির মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা হিসেবে। ডক্টর মাহবুবুর রহমান মনে করেন, এ সাক্ষাতে সব সমস্যার সমাধান না হলেও সংস্কার ও নির্বাচন সফল করতে বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপির সাথে আলোচনা করলে সরকারের দৈনন্দিন কার্যাবলী শুধু নয়, যে সকল মৌলিক কাজ আছে, সংস্কার, বিচার এবং নির্বাচন, এই সকল কাজেই সরকারকে সফল হওয়ার ক্ষেত্রে বিএনপির সাথে তার আলাপ আলোচনার প্রয়োজন। এবং এটা এক্ষেত্রে ভালো একটা উদ্যোগ হয়েছে এবং জাতির কাছে একটা ভালো বার্তাও যাবে যে সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে, উভয় জায়গা থেকে, যে সরকার এবং বিএনপির মধ্যে দূরত্ব নাই। আঞ্চলিক ও জাতীয় রাজনীতিতে এ বৈঠক প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি। এ সাক্ষাৎ সরকারকে যেমন শক্তিশালী করবে, তেমনি বিএনপিকেও সামনের দিকে এগিয়ে নেবে বলে মত মাহবুবুর রহমানের। বৈঠকে মোটা দাগে কিছু বিষয়ে একমত হবেন, না হলে ওনারা বসতেন না, যেহেতু বসছেন নিশ্চয়ই একমত হবেন এবং ওনারা একটা জাতীয় ঐক্য শো করতে পারবেন। এই জাতীয় ঐক্য আঞ্চলিক এবং জাতীয় রাজনীতির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সরকারকে শক্তিশালী করবে, বিএনপিকেও সামনে এগিয়ে নিয়ে যাবে। চলমান রাজনৈতিক সংকট ও আগামী দিনে রাজনীতির গতিপথ নির্ধারণে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে হতে যাওয়া বৈঠক ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, এই বৈঠকটি হতে পারে একটি ঐতিহাসিক মুহূর্ত। এই বৈঠকটি হবে ঐতিহাসিক বৈঠক। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা সুবাতাস বইবে এবং বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায়, তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে এবং এটি এ দেশ এবং জাতির জন্য একটি মঙ্গলজনক বৈঠক হবে। এখন ফেরা প্রসঙ্গ। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। এতে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। এই সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহনগুলো। কিছু কিছু পয়েন্টে কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও গণপরিবহন পাচ্ছেন না যাত্রীরা। বিস্তারিত প্রতিবেদনে। ঈদের ছুটির পর মহাসড়কে যানজটের দুর্ভোগ এড়াতে কিছুটা আগেই কর্মস্থলে ফিরছে ঘরমুখো মানুষ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বেড়েছে যানবাহনের চাপ, নেই বাড়তি ভাড়ার অভিযোগ। এখন পর্যন্ত তেমন খারাপ কিছু তো দেখিনি দেশে, ভালোই যাচ্ছে সব কিছু, দেখা যাক। খুব একটা যাত্রীর চাপ নাই, অ্যাভেলেবেল বলা যায়, আমাদের গাড়িও অ্যাভেলেবেল, রাস্তায় কোনো যানজট নাই, গাড়ি আসতেছে, গাড়ি যাচ্ছে। টিকিটটা এসে কাটতে পেরেছি এবং ইনশাল্লাহ আশা করি নির্বিঘ্নে ঢাকা পৌঁছাতে পারবো আর কি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। বেশ কিছু সময় ধরে দাঁড়িয়ে আছে, গাড়ি নাই তেমন। যাচ্ছি এলেঙ্গা থেকে আমি ঘোড়াই পর্যন্ত ভাড়া অ্যাকচুয়ালি 60 টাকা 80 টাকা, কিন্তু ভাড়া যাচ্ছে 200 টাকা। এইগুলাই লোক ভোগান্তি। এই যানজটের কারণে যখন যাত্রীর চাপ বেশি পড়ে তখন ওই 150 টাকা, 120 টাকা, 100 টাকা এরকম। এদিকে সিরাজগঞ্জের কড্ডা মোড় ও হাটিকুমরুল মোড়েও ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। বাড়তি ভাড়া নেয়ায় তীব্র গরমে পরিবার নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদের। যাত্রীদের অভিযোগ, অনেক পরিবহনই আদায় করছে দ্বিগুণ ভাড়া। 1 ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছে, ভাড়া বেশি আছে, যাত্রীরা হয়রানির মুখে হয়রানি হচ্ছে। আমরা ঘন্টা 2 দাঁড়ায় রয়েছি এই রোদ্রের মধ্যে, মহিলা মানুষ আছে সাইডে বসা রাখছি। তীব্র রোদে তো থাকা যাইতেছে না, বাচ্চাদের খুব কষ্ট হইতেছে। যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে কোথাও কোনো যানজট না থাকায় উত্তরবঙ্গের জেলা থেকে ভোগান্তি ছাড়া ফিরছেন নগরবাসী। ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ঢাকা ও লক্ষ্মীপুর রুটের ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চে ছিল কানায় কানায় পূর্ণ। চাহিদার তুলনায় লক্ষ্মীপুর রুটে লঞ্চের সংখ্যা কম থাকায় বিকল্প হিসেবে স্পিডবোট ও ট্রলারে ফিরছেন অনেকে। সুরাইয়া আক্তার, এখন।
দেশে বাড়ছে করোনা রোগী। জুন মাসের প্রথম 10 দিনে প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়েছে 54 জন। বুধবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 10 জনের দেহে করোনা ভাইরাস মিলেছে। এদিকে করোনা প্রতিরোধে 11 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সতর্ক নজরদারি রয়েছে বন্দরগুলোতে। বৃহস্পতিবার থেকে হাসপাতালগুলোতে কিট সরবরাহ শুরুর কথা জানিয়ে স্বাস্থ্যের ডিজি জানালেন, সবার জন্য করোনা পরীক্ষা এখনই নয়। এদিকে হঠাৎ বৃষ্টিতেও গরমে স্বস্তি মিলছে না, উল্টো ডেঙ্গুর চোখ রাঙানি উদ্বেগ বাড়াচ্ছে জনমনে। একদিনে ডেঙ্গু আক্রান্ত 288 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে 261 জনই বরিশাল বিভাগে। আর জানাচ্ছেন রকিবুল রাহাত। রাজধানীর মহাখালীতে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত ভর্তি ছিল 7 জন। করোনা ওয়েভ চলে যাবার পর একসাথে এতজন করোনা আক্রান্ত রোগী ভর্তি হলো। ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে থাকার প্রভাব পড়েছে বাংলাদেশেও। 10 জুন সকাল 8টা থেকে 24 ঘন্টায় 101 জনের দেহে করোনা পরীক্ষা করে 13 জনের করোনা শনাক্ত হয়েছে। আর জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে করোনা আক্রান্ত হয়েছেন 158 জন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, করোনা মোকাবেলায় পরীক্ষার কিট, হাসপাতালের শয্যা সহ সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। কিট অলরেডি আমরা সংগ্রহ করেছি এবং আপনারা জানেন যেখানে আরটিপিসিআর হয় বিভিন্ন জায়গায়, সেখানে এখনও কিট আছে। কিছু কিছু জায়গায় এগুলো অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কিন্তু অলরেডি আমরা যথেষ্ট সংখ্যক কিট আমরা সংগ্রহ করেছি, র্যাপিড অ্যান্টিজেন এবং আরটিপিসিআর কিট সহ। ইতোমধ্যে বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে নৌ, স্থল ও বিমানবন্দর কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলছে বন্দর কর্তৃপক্ষ। ইনিশিয়ালি আমরা শুধুমাত্র পার্শ্ববর্তী দেশের প্যাসেঞ্জারদের, আমরা ইনকামিং প্যাসেঞ্জারদের স্ক্রিনিং করা হচ্ছিল। পরবর্তীতে নির্দেশিকা পাওয়ার পর থেকে আমরা অ্যাকচুয়ালি সকল অ্যারাইভিং প্যাসেঞ্জারদের জন্যই থার্মাল স্ক্রিনিংটাকে আমরা চালু রেখেছি, বাধ্যতামূলক করেছি। এদিকে করোনা আক্রান্তের খবরের মধ্যেই আবহাওয়া নিয়েও নেই স্বস্তির খবর। ঢাকায় মাঝে মধ্যেই হানা দিচ্ছে বৃষ্টি, তাতে নাকি গরম কমছে না, কারণ সূর্য দিচ্ছে প্রখর কিরণ। বাতাস নেই কোথাও। এতে ফাঁকা ঢাকাতেও পথ চলতে নাভিশ্বাস নগরবাসীর, বিশেষ করে শিশুদের। টসা পড়ে গেছে শরীরের ভিতরে, ওই মাথার কত পর পানি দিচ্ছি, প্রচন্ড গরম হচ্ছে আর কি। ওই শিশু হসপিটালে আসছি, বমি করে। বৃষ্টি যে হচ্ছে কিন্তু গরম তো কমতেছে না, মানে শুধু পানি খায়, কিছুক্ষণ পর পর পানি খায় কিন্তু প্রস্রাব হচ্ছে না। হাসফাস অবস্থায় কর্মজীবী মানুষেরা পানিতে কিছুটা স্বস্তি খুঁজছেন। গত কয়েক বছরে আসলে এই রাস্তার মধ্যে এরকম ভাবে গরমটা আসলে হয় না, এরকম কখনো ফিল করি নাই। যখন ঘামটা বের হয়ে যায়, ঘামের সাথে তো লবণ বের হয়, তখন তো শরীর হালকা হয়ে যায়, তখন ওই যে ছায় দাঁড়া বা বৈশা জিরাইতে হয়। এমন গরম আরও 2 থেকে 3 দিন থাকবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। 15 তারিখে দেশে মৌসুমী বায়ু সক্রিয় হলে বৃষ্টিপাত বাড়বে, তখন কমবে তাপমাত্রা। যেহেতু মৌসুমী এখন ফেয়ারলি অ্যাক্টিভ যেটা বলি, অর্থাৎ মোটামুটি সক্রিয় রয়েছে এবং অনেক জায়গায় কম সক্রিয় রয়েছে, এই জন্য বৃষ্টিটা হচ্ছে না। আমরা আশা করি 2-3 দিনের ভিতরে মৌসুমী বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাবে। তবে গরম না কমলেও রোদ বৃষ্টির এমন লুকোচুরিতে বৃষ্টির পানি জমছে রাজধানীর সড়কে, ফুলের টবে ও অন্যান্য স্থানে। তাতে বাড়ছে প্রাণঘাতী ডেঙ্গুর প্রকোপ। চিকিৎসকরা বলছেন, বিগত বছরগুলোর ডেঙ্গুর ইতিহাস থেকে সতর্ক হতে হবে প্রাক মৌসুম থেকেই। সব কিছু হলে প্রত্যেকটা মৌসুমে যখন ডেঙ্গুর রোগীর সংখ্যাটা এরকম করে এই মৌসুমে বাড়ে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে, তাহলে সবাইকে সচেতন হতে হয়, না হওয়ার কোনো বিকল্প কিন্তু পথ নাই। এক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। দ্বিতীয় দিনে 10টি শিডিউল ফ্লাইটে 3800 হাজির দেশে ফেরবার কথা রয়েছে। সুষ্ঠুভাবে হজ পালন করে দেশে ফিরতে পেরে খুশি হাজিরা। বাংলাদেশ ও সৌদি অংশের সার্বিক হজ ব্যবস্থাপনায় খুশি তারা। এবারের হজ অনুষ্ঠিত হয় 5 জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল 29 এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল 31 মে। এবারে হজ মৌসুমে 22 জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। হাজিদের ফিরতি ফ্লাইট চলবে 11 জুলাই পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমি কষ্ট পাইছি না,
হজ আল্লাহ দিলে খুব সুন্দরভাবে হয়েছে, কাজ বাজ আল্লাহ ভালোই করেছে, আল্লাহ তৌফিক দিছে। আল্লাহ রহমতে কোনো অসুবিধা হয়নি, সেবা যত্ন কোনো অসুবিধা নেই, ওনাদের সেবা যত্ন খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। সৌদির ব্যবস্থাপনা ইনশাআল্লাহ হজ করতে খুবই সুবিধা হয়েছে, খুবই ভালো ছিল। কিন্তু সবচেয়ে বিড়ম্বনা হলো আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে। বাংলাদেশ এয়ারপোর্ট আমাদের ট্রলির জন্য সিরিয়াল দিতে হয় এবং তারা যে অসৎ আচরণ করে আমাদের সাথে পুলিশকে, এটা বলা যাবে না। বাংলাদেশের উদ্যোগ খুব ভালো ছিল, তাদের উদ্যোগ মানে এবার খুব মেনটেন ব্যবস্থা খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি হাজিরা সবাই খুশি। হাজিদের কোনো বিড়ম্বনা, কোনো ঝামেলা, গাড়ির বিড়ম্বনা, সকল যায় ঝামেলা থেকে মুক্ত করে সৌদি সরকার আমাদের একটা সুন্দর হজ উপহার দিয়েছে এবং আমরা সকল হাজি হ্যাপি। প্রথম ফ্লাইটে বাংলাদেশ থেকে গিয়েছি, আবার প্রথম ফ্লাইটে আমরা চলে আসছি, আমাদের কোনো সমস্যা হয় নাই। সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবহ কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় নামে বেনামে অর্ধশত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এদিকে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। হামলার পর থেকে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। হামলাকারীদের বিরুদ্ধে চলছে পুলিশের অভিযান। আরও জানাবেন রিফাত রহমান। গেল ৮ জুন ঈদের ছুটিতে রবীন্দ্র কাছারি বাড়িতে ঘুরতে গেলে এক দর্শনার্থীর সাথে পার্কিং ফি নিয়ে এক কর্মচারীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা রূপ নেয় হাতাহাতিতে। পরে ওই দর্শনার্থীকে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ১০ জুন শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এদিনই উত্তেজিত জনতা রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা চালিয়ে অডিটোরিয়ামের দরজা, জানালা, অফিস রুম সহ বেশ কিছু জায়গায় ভাঙচুর চালান। এ ঘটনার পর থেকেই নিরাপত্তাজনিত কারণে কাছারি বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা রবীন্দ্রের কাছারি বাড়ি না দেখেই ফিরে যাচ্ছেন। আমি ঢাকা থেকে এসেছি বাচ্চাদের নিয়ে জাদুঘর দেখব বলে, তো হঠাৎ এসে আর কি দেখলাম বন্ধ ঘোষণা করা হয়েছে, তো আমাকে না দেখে ফিরে যেতে হচ্ছে। পরিবার নিয়ে এসেছি দেখার জন্য রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিভিন্ন নিদর্শন, তার অনেক সৃষ্টি এখানে, কিন্তু দেখতে পারলাম না, দুর্ভাগ্য। কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহজাদপুর থানায় মামলা করেন কাস্টোডিয়ান হাবিবুর রহমান। আসামি ১০ থেকে ১২ জনের নাম সহ আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাত ব্যক্তি। আর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে। ৫০ থেকে ১০০ জনের মতো অজ্ঞাতনামা লোক অতর্কিতে কাছারি বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে অতর্কিত হামলা করে এবং ভাঙচুর চালায়। এরা আমাদের অফিসের অডিটোরিয়াম, আমাদের আসবাবপত্র, বিভিন্ন রকমের সরকারি সম্পদ, ওয়াকিটকি সহ এগুলো সকল কিছু ভাঙচুর করে এবং কিছু জিনিসপত্র লুট করে নিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জোরদার করা হয়েছে কাছারি বাড়ির নিরাপত্তা ব্যবস্থা। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং পরবর্তী কোনো জটিলতার সম্ভাবনা নেই। এবং ঘটনার সূত্রপাত যতটুকু জানতে পেরেছি যে আমাদের পূর্বে আমাদের এখানকার কাছারি বাড়ির স্টাফদের সাথে কোনো একজন দর্শনার্থীর সাথে বাকবিতণ্ডা এবং মারধরের ঘটনা ঘটে, তার ফলশ্রুতিতে খুব সম্ভবত এটা ঘটে থাকতে পারে। আজকে কাস্টোডিয়ান নিজে বাদী হয়ে একটা মামলা দায়ের করছে। এই মামলা দায়ের পর পুলিশি অভিযান শুরু হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের আমরা ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এখন সিরাজগঞ্জ। অবৈধ বালু উত্তোলন নদী ভাঙনের অন্যতম কারণ, তাই ড্রেজারের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। দুপুরে শরীয়তপুরের মাঝির ঘাট এলাকায় ধসে যাওয়া পদ্মা নদীর তীর রক্ষা বাঁধ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। বুধবার সকাল ১১টার দিকে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাজুল কবির খান এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাঁধ পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন দুই উপদেষ্টা। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, নদী ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। স্থায়ী সমাধানে গেল ১০ বছরের পানি প্রবাহের উপর নির্ভর করে সামগ্রিক পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি।
একটা অলরেডি এক্সিস্টিং প্রজেক্ট আছে ওনাদের, ওইটার সাথে কানেক্ট করে এটা ফিজিবিলিটি করে ওই পানি উন্নয়ন বোর্ড এবং স্রোতে আসলে আমরা ওরা ডিজাইন লাগবে, এটা তো টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি দেব। ড্রেজারগুলোকে আটকাতে হবে, ড্রেজারগুলোকে দখল নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে না। এবং আমরা দরকার হলে এটার জন্য সেনাবাহিনীকে ইনভলভ করব, কোস্টগার্ডকে ইনভলভ করব। কিন্তু এই যে অবৈধ বালি উত্তোলন, যেটা আপনাদের এই যে নদী এই যে কুল এই যে ভাঙার যে একটা মেইন কারণ, এইটা আমরা বন্ধ করব। এ ছিল এখন সন্ধ্যার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।